আর স্যালুট জ্ঞানেশ কুমার, করে তো দেখালেন, সেটাই দরকার। সেই প্রশ্ন যে কে কাকে ফোন করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি লালু প্রসাদ যাদবকে ফোন করে সমবেদনা জানিয়েছেন, অর্থাৎ সমব্যথী হয়েছেন? কিংবা পাল্টা লালু প্রসাদ যাদব কি মুখ্যমন্ত্রীকে ফোনটা করে বলেছেন যে ঘাবড়াইয়ে মাত, আমি যেমন একদম চিরকালীন অবসরে গেলাম, আপনিও অচিরে যাবেন, আমাকে সমবেদনা জানানো। ঝড় বললে কম বলা হয়, সুনামি বলা যেতে পারে বিহারে ঘটল এবং সমব্যথী প্রকল্পে ঢুকে গেলেন লালু প্রসাদ যাদব। অর্থাৎ এ রাজ্যে যে সমব্যথী প্রকল্প আছে না, কেউ মারা গেলে 2000 টাকা দেওয়া হয়, তার নাম হচ্ছে সমব্যথী প্রকল্প। সেই সমব্যথী প্রকল্পে এবার লালু প্রসাদ যাদবকে ঢুকিয়ে দেওয়া হলো। তার কারণ যে আমিও সমব্যথী, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় লালু প্রসাদ যাদবকে ফোন করেছেন, অথবা সেই ফোনের উত্তরে লালু প্রসাদ যাদব আগাম জানিয়ে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমিও সমব্যথী। কারণ যে সুনামি বিহারে আসছে, বিহারের বর্ডার ক্রস করে পশ্চিমবঙ্গে ঢোকাটা শুধু সময়ের অপেক্ষা। ফলত আমিও আপনাকে মমতাজি, আপনাকে আমি সমবেদনা জানিয়ে রাখলাম, আগাম সমবেদনা। বিষয়টা সেই রকম হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এইসব ক্ষেত্রে, ধরুন যদি তেজস্বী নির্বাচনে জিততেন বা লালু প্রসাদের যাদব ক্ষমতায় আসতেন বিহারে, তাহলে সঙ্গে সঙ্গে প্রথম ফোনটা যেত নবান্ন কিংবা কালীঘাট থেকে তেজস্বীর বাড়িতে। আপনারা জানেন যে সাম্প্রতিককালে তেজস্বী যাদবের পরিবারের একজন সদস্য নার্সিংহোমে ভর্তি ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে গিয়েছিলেন। তার সঙ্গে লালু প্রসাদ যাদবের সঙ্গে মমতার সখ্যতা আজকের নয়, কেননা রেলমন্ত্রী লালুও ছিলেন, রেলমন্ত্রী মমতাও ছিলেন। করাপশনের ব্যাপারে এ বলে আমায় দেখ, ও বলে আমাকে দেখ, ফলত দুজনের মধ্যে প্রচুর মিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে লালু প্রসাদ যাদবকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। ঠিক সেই আবহে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে যে বিহারে নির্বাচন হলো, সেই নির্বাচনের রেজাল্ট কী হলো? লেটেস্ট আপডেট আমরা যতটুকু পেয়েছি তাতে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে 93টা আসন পেয়েছেন এতে বিজেপি। তারপর 92টা আসন পেয়েছে বিজেপি, 83টা আসন পেয়েছে নীতিশ কুমারের জেডিইউ, জনতা দল ইউনাইটেড। আর ওদিকে তেজস্বী যাদব, যারা ক্ষমতায় আসবেন বলেছিলেন, তারা আসন পেয়েছেন মাত্র 34টি। তাও 34-এর মধ্যে 27টি পেয়েছেন তাঁরা, 5টি পেয়েছেন কংগ্রেস, 2টি পেয়েছেন বামপন্থীরা। আমি একটু পরিস্থিতিটা একটু সংক্ষেপে আপনাদের কাছে বর্ণনা করছি প্রথমে। তার কারণ মমতা আগে ফোন করেছেন না লালু আগে ফোন করছেন, মমতাই হয়তো ফোন করে বলছেন লালুজি ঘবরাইয়ে মাত, হাম তো হ্যায়, হামকো ভি জানে হোগা, আজ হোক কাল, আপনি আজকে গেলেন আমি কালকে যাব। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিহারের রেজাল্টটা কী হলো একটু সংক্ষেপে বলিনি। বামপন্থীরা একসময় দীপঙ্কর ভট্টাচার্যের সিপিআইএমএল 12টি আসন বিধায়ক ছিল বিহারের মাটিতে। সিপিআইএমএলের একটা পেনিট্রেশন দীর্ঘদিন ধরে ছিল, তো ফলত সেখানে দাঁড়িয়ে 12টি বিধায়কের আসন ছিল বামপন্থীর হাতে, 2টি আসন ছিল সিপিএমের হাতে, 2টি আসন ছিল সিপিআইয়ের হাতে। 12, 2, 14, 2, 16টি আসন বামপন্থীদের হাতে ছিল বিহারের নির্দিষ্ট কিছু অঞ্চল, সেই অঞ্চলে। কিন্তু সেই আসন গিয়ে বামপন্থীদের অ্যাজ অফ নাও, এখনও পর্যন্ত যা খবর, 2টি আসনে এসে নেমেছে। ফলত 16 থেকে 2 বামপন্থীরা। কে জিতেছেন জানি না, সিপিআইএমএল না সিপিএম না সিপিআই, কে কোন আসনে জিতেছেন সেটা পরবর্তীকালে জানা যাবে। সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে 17 দিন ধরে রাহুল গান্ধী ম্যারাথন মেগা মিছিল করলেন তেজস্বীকে নিয়ে। আপনাদের মনে আছে, বিহার নিয়ে লাগাতার প্রচারে গেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন। সেই রাহুল গান্ধীর কংগ্রেস আসন পেয়েছে 5টি। ভাবুন, 5টি আসন পেয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস। এবার ঘটনাটা হচ্ছে, আমি বিন্যাসটা দেখছিলাম যে পঞ্চম শক্তি হচ্ছে কংগ্রেস। ভাবুন, যে কংগ্রেস একসময় বিহারে মুখ্যমন্ত্রীর আসন ছিল, সেই কংগ্রেস এখন বিহারের মাটিতে দাঁড়িয়ে পঞ্চম শক্তি। প্রথম বিজেপি, এখনও পর্যন্ত এই ফিগারটা একটু রাতের দিকে হয়তো সামান্য চেঞ্জ করতে পারে, 92 বিজেপি, 83 হচ্ছে আরজেডি, আর তারপরে আরজেডির মধ্যে ওখানে আছে 20টা লোক জনশক্তি পার্টি, রামবিলাস পাসওয়ান, তারা 20টা পেয়েছেন, তেজস্বী যাদবরা 27টা পেয়েছেন। তাহলে কি দাঁড়ালো, তেজস্বী যাদবের পর তৃতীয় শক্তি, চতুর্থ সংখ্যার আসন হচ্ছে এলজেপি, আর তারপরে কংগ্রেস 5। বামপন্থীরা যেমন 16 থেকে 2-এ নেমেছেন, কংগ্রেসও 5-এ নেমে গেছে। ভাবুন বিহারের মাটির রাজনীতিটা। এইখানে দাঁড়িয়ে আমার খালি একটা অবজারভেশন আছে যে বিহারে আলটিমেটলি জিতল কে? বিজেপি? আমার কাছে বিহারে জিতল কিন্তু নির্বাচন কমিশন।
তো কারণটা বিহারে বিজেপি অবশ্যই জিতেছে, অস্বীকার করবো না, নীতিশ কুমারও জিতেছে, অস্বীকার করবো না, কিন্তু বাস্তবতাটা হলো জ্ঞানেশ কুমার জিতলেন কিন্তু বিহারের মাটিতে। আমি কেন এই কথাটা বলছি যে জ্ঞানেশ কুমার এসআইআরটা করে ছাড়লেন। আমি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাব। 24শে জুন বিহারের ঘোষণা হয়েছিল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে। কবে থেকে? 1 জুলাই থেকে। ঠিক 7 দিনের মাথায় এসআইআর শুরু করে দিলেন। 15 তারিখ নাগাদ সবাই মিলে লালু প্রসাদ যাদব, আরজেডি, কংগ্রেসের হয়ে আইনজীবীরা সেখানে লড়াই করলেন। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রাইটস তারা প্রশান্ত ভূষণকে দাঁড় করলেন যা না, এসআইআর বিহারে করা যাবে না। আচমকা আমরা কী দেখেছি? মমতা বন্দ্যোপাধ্যায় মনু সিংভিকে দাঁড় করিয়ে দিলেন। কয়েক কোটি টাকা লিগাল প্রসেসে খরচা করলো একটা সরকার বিহারের এসআইআরটাকে আটকানোর জন্য। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কিন্তু ইন্টারফেয়ার করলো না। এই পর্বের সবথেকে সিরিয়াস একটা নোট আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। সুপ্রিম কোর্টের শুনানিগুলো আমি কিছুটা শুনেছি, যেখানে দাঁড়িয়ে তুষার মেহতা পরিষ্কার নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে বলে দিয়েছিল যে এই এসআইআরের মধ্যে আপনারা হস্তক্ষেপ ইন্টারফেয়ার করতে পারেন না, কেননা এসআইআর করাটা নির্বাচন কমিশনের রাইটের মধ্যে পড়ে। ফলত নির্বাচন কমিশনের ব্যাপারে সুপ্রিম কোর্ট কিন্তু হস্তক্ষেপ করতে পারেনি। কিছু গাইডলাইন ইনস্ট্রাকশন দিয়েছিল, তাও 46 লক্ষ মানুষের নাম বাদ গেছে বিহারে, মানে আলটিমেটলি যা দাঁড়িয়েছে। কিন্তু তার আগে গিয়েছিল 65 লক্ষ, নতুন নাম তুলে শেষ পর্যন্ত 46 লক্ষ ভোটার কমেছিল। এবং সবথেকে বড় কথা, স্বাধীনোত্তর ভারতে বিহারে সবথেকে বেশি ভোটিং পার্সেন্টেজ হয়েছে এবারের নির্বাচনে। আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিহারের মাটিতে একটা রক্তপাত হয়নি, একজনের কারুর আঁচড়ও পড়েনি। ভাবুন এ রাজ্যে আমরা কিসের সঙ্গে অভ্যস্ত? 52, 54, 72, 70 মানুষের মৃত্যুর সঙ্গে আমরা পরিচিত। একটা নির্বাচন হলে কোনো পলিটিক্যাল পার্টি, কোনো রাজনৈতিক দল, সিপিআইএমএল, সিপিএম, সিপিআই, লালু প্রসাদ যাদবের দল, কেউ, আমি বলছি, সেখানে নির্বাচনী প্রক্রিয়ার পর পুনর্নির্বাচন চাইনি। ভালো করে ভাবুন, পুনর্নির্বাচন কেউ চাইনি। কোনো প্রার্থী 2000 কত সাম প্রার্থী আছেন, কোনো প্রার্থী পুনর্নির্বাচন চাননি কোনো বুথে। কোনো রাজনৈতিক দল রিগিং হয়েছে বলে অভিযোগ তোলেননি। তাহলে কি পশ্চিমবঙ্গ তার থেকে শিখতে পারে না কিছু? আমি বলছি বিহারকে দেখে আমরা ব্যঙ্গ করতাম, আজকে বিহারকে দেখে পশ্চিমবঙ্গের শেখা উচিত। 1 নম্বর। 2 নম্বর, এর জনসুরাজের কী হলো? প্রশান্ত কিশোর ভাইপোর পিকে, সেখানে কি হলো? তিনি একটি আসনও পাননি। দ্বিতীয়ত, তৃতীয়ত যে ফ্যাক্টরটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবারে পোস্ট পোল যে ইলেকশন 11 তারিখ শেষ হওয়ার পর এক্সিট পোল হয়েছিল, প্রত্যেকটা এক্সিট পোল দেখিয়েছিল এনডিএ সরকার কিন্তু ক্ষমতায় আসবে, অ্যাবসলিউট মেজরিটির দিকে যাচ্ছে। ইদানিংকালে এক্সিট পোলগুলো অনেক ক্ষেত্রেই মেলে না, কিন্তু এক্ষেত্রে যতগুলো 9টি না 11টি এক্সিট পোল ছিল, প্রত্যেকটি এক্সিট পোল কিন্তু যা রিপোর্ট দিয়েছে, নির্বাচক মণ্ডলী কিন্তু তার থেকে বেশি সিদ্ধান্ত নিলেন। কেন সব মিলিয়ে আমি শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী দেখছিলাম 203টি আসনে জিতেছে এনডিএ, তার মধ্যে বিজেপি 92, নীতিশ কুমার 93। এখন প্রশ্ন হচ্ছে বিহারের মসনদে ক্ষমতায় কে থাকবে? অবশ্যই নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী করবেন, এটা বিজেপির যা লাস্ট ফর্মুলা সেই অনুযায়ী দেখেছি। কিন্তু এই সমস্ত তো রাজনৈতিক পর্যালোচনা, এর এফেক্ট বাংলায় কী হবে সেটা নিয়ে আমরা আসবো। বাংলায় কি এরপর সুপার অ্যাক্টিভ হবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সমস্ত জড়তা কাটিয়ে এসআইআর বিহারে করিয়ে সাকসেসফুলি 5 মাসের মধ্যে নির্বাচন করিয়ে রেজাল্ট বার করে দিলেন উইথআউট আ সিঙ্গল রক্তপাত। ফলত স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রক্তপাতহীন নির্বাচন করতে গেলে, বিহারের মতো পরিচ্ছন্ন নির্বাচনী প্রসেস করতে গেলে পশ্চিমবঙ্গের ব্যাপারে কিন্তু দিল্লির সরকারকে সুপার অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। ইডি, সিবিআই, এনআইএ দপ্তরে যতগুলো ফাইলের ফিতে খুলবো করে বসিয়ে রাখা হচ্ছে, প্রত্যেকটা ফাইল খুলে চূড়ান্ত অবস্থান নিতে হবে সর্বভারতীয় বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে। দেখনা হয় সোচনা হয় চলবে না। এসআইআর বিহারের মাটিতে করেছেন, সাকসেসফুলি করেছেন। পশ্চিমবঙ্গের মাটিতে এসআইআর প্রচণ্ড গতিতে চলছে। এবার প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চেপে ধরার এত বড় সুযোগ এই সময় দাঁড়িয়ে, তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে যে কারাপশন মমতা অভিষেক গ্যাং করেছেন, আমি গ্যাং বলি, লালু প্রসাদ যাদবও সেই পরিমাণ কারাপশন করতে পারেনি। লালু প্রসাদ যেটা করেছেন সেটা হচ্ছে খুল্লা অপারেট করেছেন। এরা
কি আড়ালে আবডালে ডাকাতি করেছেন। লালু প্রসাদ যাদবকে যদি এই ডাকাতির নিরিখে ধরতে হয়, চুরি করেছেন। ফলে চোর আর ডাকাত, চোরের ব্যাপারে আপনি অবস্থান নিচ্ছেন, চোরকে আপনি চিরতরে নির্মূল করলেন প্র্যাকটিক্যালি বিহারের মাটি থেকে। আর পশ্চিমবঙ্গের মাটিতে ডাকাতির ব্যাপারে কেন চুপ থাকবেন, কেন সাইলেন্ট থাকবেন? প্রশ্নটা উঠবে আজকে বিহার নির্বাচনের পর। নির্বাচন কমিশন জিতল, জনসুরাজ বলে প্রশান্ত কিশোরকে যে খেলতে নামানো হয়েছিল এই পশ্চিমবঙ্গ থেকেই বলবো, পশ্চিমবঙ্গে প্রচুর চাকরি চুরির টাকা বিহারের নির্বাচনী নীতিতে কি লাগেনি? প্রশ্নটা বহু মানুষ আপনারা করছেন, আমি সেই প্রশ্নের কোনো উত্তর দেবো না, কিন্তু প্রশ্নটা খুব প্রাসঙ্গিক এই মুহূর্তে দাঁড়িয়ে। জনসুরাজ 0, 1, 2 হচ্ছে কংগ্রেস একটা আঞ্চলিক শক্তিও এর থেকে বেশি শক্তিশালী থাকে। লোক জনশক্তি পার্টি আর এলজেপি আর তারা একটা আঞ্চলিক শক্তি, তারা সর্বভারতীয় শক্তি নন। তারাও 20টা আসন পেতে পারে, রাহুল গান্ধী 5টা পেতে পারেন না। আমি বলছি ইমিডিয়েটলি রাহুল গান্ধী শুড রিজাইন, সমস্ত দলের প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে থাকুন, একজন কর্মী হিসেবে থাকুন, দলটাকে পরিচ্ছন্ন হতে দিন। আর যতদিন গান্ধী পরিবারের হাতে দল থাকবে ততদিন দলের এই অবস্থা আরও সঙ্গীন হবে। সমস্ত রাজ্যে চতুর্থ পঞ্চম শক্তি, লজ্জা লাগে না? যে দল একসময় ভারতবর্ষ শাসন করেছে সেই দল আজকে বিহারের মাটিতে 5টা আসন পাচ্ছেন, তারপর প্রেস কনফারেন্স করবেন তো চুরি হয়েছে বলে। আর স্যালুট গণেশ কুমার, করে তো দেখালেন, সেটাই দরকার। আর সব শেষে সেই প্রশ্ন যে কে কাকে ফোন করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি লালু প্রসাদ যাদবকে ফোন করে সমবেদনা জানিয়েছেন, অর্থাৎ সমব্যথী হয়েছেন? কিংবা পাল্টা লালু প্রসাদ যাদব কি মুখ্যমন্ত্রীকে ফোনটা করে বলেছেন যে ঘাবড়াইয়ে মত, আমি যেমন একদম চিরকালীন অবসরে গেলাম, আপনিও অচিরে যাবেন, আমাকে সমবেদনা জানানোর দরকার নেই? সেই প্রশ্নটা কিন্তু আমার মনে ঘুরপাক খাচ্ছে। আপনাদের মনে কি ঘুরপাক খাচ্ছে লিখবেন কমেন্ট বক্সে।